বেলজিয়ামে আজ তৃতীয় দিন। ঘড়িতে সকাল ৮:৩৫। ট্রেনের অপেক্ষায় ব্রাসেলস সেন্ট্রাল স্টেশনে। শহর ব্রাসেলসের ভ্রমণ সেরে এবারে পাড়ি দেওয়া দেশের অন্যান্য প্রান্তে। আজ ঘুরে দেখব বেলজিয়ামের ফ্লেমিশ অঞ্চলে অবস্থিত ব্রুজ, আর কাল চলে যাব ওই অঞ্চলেরই আরও দুই শহর, অ্যান্টওয়ার্প ও গেন্ট। আবহাওয়া দপ্তর বলেছে যে দুটো দিনই আকাশ থাকবে মেঘাচ্ছন্ন আর তাপমাত্রা শূন্যের আশেপাশে। ঠান্ডা ধাতে সইলেও ডিসেম্বরের এই শীতে সারা দিন বাইরে ঘুরে বেড়ানো অতটা সহজ হবে না বোধহয়। তবে বেরিয়ে যখন পড়েছি তখন আর ভেবে লাভ নেই। ব্রাসেলসের সীমানা ছাড়িয়ে ট্রেন ছুটেছে পশ্চিম দিকে। 1 ঘন্টার মধ্যেই পৌঁছে দেবে ব্রুজ। Beste reizigers, goedemorgen en welkom in de trein met als eindbestemming Knokke. Deze trein heeft halte in Aalter, Brugge, Heist, Duinberg. নর্থ সির উপকূলে এবং নেদারল্যান্ডসের সীমানায় বেলজিয়ামের উত্তর দিকের প্রশাসনিক অঞ্চল হল ফ্ল্যান্ডার্স। এখানকার ভাষা ফ্লেমিশ, ডাচ ভাষার একটি আঞ্চলিক রূপ। এই ফ্লেমিশ অঞ্চলেই অবস্থিত ব্রুজ। এই শহরের শেকড় লুকিয়ে আছে নবম শতাব্দীতে। ভাইকিংদের আক্রমণ থেকে রক্ষা পেতে দুর্গ তৈরি শুরু হয় এখানে। তবে ব্রুজের প্রকৃত উত্থান ঘটে 1200 থেকে 1500 শতাব্দীর মাঝামাঝি। ভৌগোলিকভাবে উত্তর সাগরের সাথে সরাসরি যুক্ত থাকায় ব্রুজ পরিণত হয় ইউরোপের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্রে। উলের ব্যবসা এবং বস্ত্রশিল্পের হাত ধরে ব্রুজ এতটাই সমৃদ্ধ হয়ে উঠেছিল যে একে বলা হতো সেই যুগের অর্থনৈতিক রাজধানী। 1245 সালে এই সমৃদ্ধির কালেই প্রতিষ্ঠিত হয়েছিল বেগুইনেস। ফ্ল্যান্ডার্সের কাউন্টেস মার্গারেট অফ কনস্টান্টিনোপল এটি প্রতিষ্ঠা করেন এমন এক বিশেষ নারী সম্প্রদায়ের জন্য যারা কঠোর সন্ন্যাস ধর্ম গ্রহণ না করেও আধ্যাত্মিক এবং স্বনির্ভর জীবন কাটাতে চেয়েছিলেন। ব্রুজের ক্যানালের শান্ত জলের ধারে অবস্থিত এই বাড়িগুলো আজও সেই মধ্যযুগীয় নারী সমাজের স্বাধীনতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। 1500 শতাব্দীর শেষের দিকে ব্রুজের ভাগ্যে ঘনিয়ে আসে কালো মেঘ। সমুদ্র সংযোগকারী মূল খালটি পলি জমে ভরাট হয়ে বড় জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। বাণিজ্য সরে যায় প্রতিবেশী শহর অ্যান্টওয়ার্পে। এরপর প্রায় 400 বছর ব্রুজ পড়েছিল এক প্রকার ঘুমন্ত শহর হিসেবে। ব্রুজের বিয়ার সংস্কৃতির প্রধান কেন্দ্র দ্য হাফ মুন ব্রুয়ারি। বহু প্রজন্ম ধরে মেস পরিবারের পরিচালিত এই ব্রুয়ারি তৈরি করে ব্রুকসে জট এবং স্ট্রাফ হেনরির মতো নামি বিয়ারগুলো। মাটির নিচে 3.5 কিলোমিটার লম্বা একটি বিয়ার পাইপলাইন দিয়ে প্রতি ঘন্টায় প্রায় 4000 লিটার বিয়ার সরাসরি চলে যায় মূল ব্রুয়ারি থেকে শহরের বাইরে বটলিং ফ্যাক্টরিতে। আসলে এইসব সরু পাথুরের রাস্তায় বিয়ারের বড় ট্রাক চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল ঐতিহাসিক বাড়িঘর। তাকেই সংরক্ষণ করতে এই পাইপলাইনের ব্যবস্থা। 1400 শতাব্দীতে ব্রুজের এই সরু গলিগুলোতে গড়ে উঠেছিল অনেক বাথ হাউস। আড়ালে চলত মদ্যপান। মধ্যরাতে মাতালেরা টলমল পায়ে বাড়ি ফিরতেন এই গলির দেওয়াল ধরে ধরে। চার্চ অফ আওয়ার লেডি। ভেতরে রয়েছে মাইকেলঅ্যাঞ্জেলোর ম্যাডোনা অ্যান্ড চাইল্ড। এটি মাইকেলঅ্যাঞ্জেলোর একমাত্র ভাস্কর্য যা তার জীবদ্দশায় ইতালির বাইরে অন্য কোনো দেশে গিয়েছিল। 1504 সাল নাগাদ ব্রুজের এক ধনী বণিক পরিবার এটাকে কিনে নিয়ে এখানে আসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা এটা চুরি করে, যা পরে একটি লবণের খনি থেকে উদ্ধার করা হয়। এই ঘটনাটি দেখানো হয়েছে দ্য মনিউমেন্টস মেন সিনেমাতে। চার্চের ঠিক পাশেই ক্যানালের উপর দিয়ে বনিফাসিয়াস ব্রিজ। এই ব্রুজকে বলা হয় ভেনিস অফ দ্য নর্থ। হাঁটার পথে প্রায় প্রতিটা বাঁকেই চোখে পড়ছে ব্রুজ ক্যানালের নানান অংশ। এই ক্যানাল সিস্টেম, যার স্থানীয় নাম রেয়েন, শহরকে চারপাশ থেকে ঘিরে রেখেছে এবং শহরের ভেতর দিয়ে জালের মতো প্রবাহিত হয়েছে।
মধ্যযুগে এই খালগুলোই ছিল বাণিজ্যের মূল পথ। পণ্যবাহী নৌকাগুলোকে পৌঁছে দিত সরাসরি শহরের বাজারে। আজ সেই বাণিজ্যিক ব্যস্ততা না থাকলেও এই খালগুলোই ব্রুজকে বেলজিয়ামের অন্য সব শিল্পোন্নত শহর থেকে আলাদা করে রেখেছে এবং এর মধ্যযুগীয় চরিত্রকে বাঁচিয়ে রেখেছে হাজার বছর ধরে। দশম শতাব্দী থেকেই শহরের প্রধান বাণিজ্যিক ও সামাজিক কেন্দ্র মার্কেট স্কোয়ার বা স্থানীয় ভাষায় গ্রোটে মার্কেট। চত্বর ঘিরে রয়েছে মধ্যযুগীয় সব স্থাপত্যের সমাহার, বণিকদের গিল্ড হাউসেস, প্রভিন্সিয়াল কোর্ট এবং অবশ্যই ব্রুজের বিখ্যাত বেলফ্রি। এই টাওয়ারটিকে দেখা যায় ব্রুজের প্রায় সব জায়গা থেকেই। ঐতিহাসিকভাবে এটি ব্যবহৃত হতো প্রশাসনিক কাজে এবং এর ৪৭টি বিশাল ঘণ্টার এক সেট বা ক্যারিলনের মাধ্যমেই নিয়ন্ত্রিত হতো মানুষের জীবনযাত্রা। চারিদিকে সব পুরনো ভবন এবং পাথুরের রাস্তার ওপর ঘোড়ার খুরের সেই খটখট শব্দ মার্কেট স্কোয়ারের পরিবেশকে পিছিয়ে নিয়ে যায় বেশ কয়েকশো বছর। পায়ে হেঁটে শহর দেখা শেষ। রাস্তা কিংবা ব্রিজ থেকে যে ক্যানাল উঁকি দিচ্ছিল বারবার, এবার সেই ক্যানালেই বোট ট্যুর। আরেক আঙ্গিক থেকে ব্রুজকে চেনা। পোড়া লাল ইটের নিচু ব্রিজ, দুপাশে প্রাচীন রঙিন সব ঘরবাড়ি, খালের জল ছুঁয়ে থাকা পাথুরে দেওয়াল, আর মাঝে মাঝে মাথার ওপর উঁকি দিচ্ছে আকাশ ছোঁয়া গির্জার চূড়া কিংবা বেলফ্রি। মেঘ, কুয়াশা আর শীতের কনকনে ঠান্ডা হাওয়া মিলিয়ে এক অদ্ভুত শান্ত নিস্তব্ধতা। ভাবতে অবাক লাগে যে একসময় এই ক্যানালগুলোই ছিল ব্রুজের ব্যস্ততম হাইওয়ে, যা একে করে তুলেছিল ইউরোপের শ্রেষ্ঠ বাণিজ্য নগরী। কল্পনায় কয়েকশো বছর পিছিয়ে গেলে দেখা যাবে এই সরু জলপথ দিয়ে ভেসে আসছে মশলা, দামি রেশম আর পশম বোঝাই করা বড় বড় সব বাণিজ্যিক জাহাজ। মাঝিদের হট্টগোল, বণিকদের দরদাম আর মাল খালাসের শব্দে মুখর থাকত এই বন্দর। কিন্তু প্রকৃতির খেয়াল আর মানুষের নিয়তি বদলাতে সময় লাগে না। একদিন সমুদ্রের সাথে সংযোগকারী মূল খালটি পলি মাটি জমে ভরাট হয়ে গেল। বড় জাহাজ আসা বন্ধ, সাথে সাথেই থমকে গেল ব্রুজের সেই রমরমা দিন। শহরটি যেন এক গভীর ঘুমে তলিয়ে গেল পরবর্তী 400 বছরের জন্য। The tower of the Church of Our Lady heights 122 meters in Brixton. ক্যানালের জলে মাঝে মাঝেই চোখে পড়ছে আভিজাত্যের সাথে ঘুরে বেড়ানো রাজহাঁস। ব্রুজের এই রাজহাঁসদের নিয়ে একটি করুণ অথচ রোমাঞ্চকর লোকগাথা প্রচলিত আছে। 1488 সালে ব্রুজের বিদ্রোহী নাগরিকরা তাদের প্রশাসক ম্যাক্সিমিলিয়ানকে বন্দী করেন এবং তার অত্যন্ত প্রিয় উপদেষ্টা পিটার ল্যানঘালসের শিরচ্ছেদ করেন। ল্যানঘালস শব্দের অর্থ লম্বা গলা। তাই পরবর্তীকালে ম্যাক্সিমিলিয়ান যখন পুনরায় ক্ষমতায় ফেরেন, তিনি শহরবাসীকে এক অদ্ভুত শাস্তি দেন। তার আদেশে পিটারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এবং নিজেদের অপরাধের প্রায়শ্চিত্ত হিসেবে চিরকাল এই খালে লম্বা গলার পাখি অর্থাৎ রাজহাঁস পালনের নিয়ম হয়। সেই থেকে আজও রাজহাঁসগুলো ব্রুজের অবিচ্ছেদ্য অংশ। তবে আজ আর তা শাস্তি নয়, বরং শহরের অলংকার। নৌকা ভ্রমণ সেরে এবারে সময় খাওয়া দাওয়া করার।
বেলজিয়ান বিয়ার দিয়ে একটু গা গরম করা, তারপর ফ্রেশ ক্রিম ক্রকেট, রোস্টেড চিকেন এবং বিফ স্টু। লাঞ্চ সেরে আবার মার্কেট স্কোয়ারের দিকে। পুরো চত্বরটা মেতে উঠেছে উৎসবের আনন্দে। ডিসেম্বরের সময় ব্রুজের অন্যতম বড় আকর্ষণ হলো অবশ্যই এখানকার ক্রিসমাস মার্কেট। চারিদিকে ছোট ছোট কাঠের দোকান, ভেসে আসছে গরম চকলেট আর ওয়াইনের সুগন্ধ। স্থানীয় মানুষেরা পরিবার আর বন্ধুদের নিয়ে ভিড় জমিয়েছেন। পর্যটকদের দল ঘুরে বেড়াচ্ছে এলোমেলো। মেঘলা আকাশের নিচে রঙিন আলোর ঝিলিক আর মানুষের কলতান শীতের রুক্ষতাকে হার মানিয়ে দিয়েছে। এই কয়েক ঘন্টায় ব্রুজের শান্ত রূপটা হয়ে উঠেছে প্রাণচঞ্চল। শহর দেখার পর্ব চুকিয়ে এবার ফেরার পালা। উঠে পড়লাম বাসে। গন্তব্য সেই ব্রুজ স্টেশন। এখান থেকেই শুরু করেছিলাম আজকের দিনটা, তাই এখান দিয়েই ফিরে যাওয়া ব্রাসেলসের দিকে। দেখা হচ্ছে কাল সকালে। সকাল হতে না হতেই আবার বেরিয়ে পড়া। আজকে কন্ডাক্টেড ডে ট্যুর অ্যান্টওয়ার্প ও গেন্ট। তবে প্রথম স্টপ ব্রাসেলসের হাইসেল পার্কের অ্যাটোমিয়াম। লোহার আণবিক গঠন সদৃশ এই বিশাল আকার স্টেইনলেস স্টিলের কাঠামোটি তৈরি হয়েছিল 1958 সালের ব্রাসেলস ওয়ার্ল্ড এক্সপো উপলক্ষে। 6 মাসের জন্য অস্থায়ীভাবে শুরু হলেও জনপ্রিয়তার কারণে এটা এখন হয়ে গেছে ব্রাসেলসের চিরস্থায়ী এক আইকন। অ্যান্টওয়ার্প শহরে স্বাগত জানালো হেট স্টিন, শেল নদীর তীরে অবস্থিত এক প্রাচীন মধ্যযুগীয় দুর্গ। পাথুরে এই কেল্লাটি একসময় শহরকে রক্ষা করত। শহরে প্রবেশ করতেই মাথা তুলে দাঁড়িয়ে ক্যাথেড্রাল অফ আওয়ার লেডি। গথিক স্থাপত্যের এক চরম নিদর্শন এই চার্চটির সুউচ্চ চূড়াটি অ্যান্টওয়ার্পের ধ্রুবতারা। অনেকটা ব্রুজের মতোই অ্যান্টওয়ার্প শহরের মূল কেন্দ্র গ্রোটে মার্কেট বা টাউন হল স্কোয়ার। চারপাশ ঘিরে রয়েছে কারুকার্যময় গিল্ড হাউসেস। স্কোয়ারের মাঝখানে সিলভিয়াস ব্রাভোর মূর্তি, যার রাক্ষসের হাত ছুঁড়ে ফেলার কিংবদন্তি থেকেই নাকি এই শহরের স্থানীয় নাম অ্যান্টওয়ার্পেন। গতকাল শুনেছিলাম কিভাবে পলি জমে সমুদ্রের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্রুজের পতন হয়েছিল। ঠিক সেই সময় উত্থান ঘটে এই অ্যান্টওয়ার্প বন্দরের। শেল নদীটি গভীর হওয়ায় বড় বড় জাহাজ অনায়াসেই এখানে ভিড়তে শুরু করে। বর্তমানে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম বন্দর। বন্দরকে কেন্দ্র করেই এখানকার জীবনযাত্রা। একদিকে যেমন মধ্যযুগের আভিজাত্য, অন্যদিকে আধুনিক ফ্যাশন আর শিল্পের ব্যস্ত শহর।
এই বন্দরই ব্রুজের হারানো গরিমা কেড়ে নিয়ে অ্যান্টওয়ার্পকে করে তুলেছিল বিশ্ব বাণিজ্যের প্রবেশদ্বার। বাণিজ্যের কথা উঠলে যা না বললেই নয় তা হলো হিরে। অ্যান্টওয়ার্পকে বলা হয় ডায়মন্ড সিটি অফ দ্য ওয়ার্ল্ড। এটা কেবল একটা বিশেষণ তা নয়, বরং ঘোর বাস্তব। বিশ্বের প্রায় ৮০% কাটা হিরে এবং ৫০% পলিশ করা হিরে এই শহরের হাত দিয়েই ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। ১৫০০ শতাব্দী থেকে শুরু হওয়া এই হিরে ব্যবসার ঐতিহ্য আজও অমলিন অ্যান্টওয়ার্পে। অ্যান্টওয়ার্পের আরেকটি দ্রষ্টব্য স্থান বিখ্যাত সেন্ট্রাল স্টেশন, যাকে বলা হয় রেলওয়ে ক্যাথিড্রাল। আফসোসের ব্যাপার এই যে আজ বাসে করেই ডেটুর হওয়ার কারণে এবং সময় বেশি না থাকায় দেখার সুযোগ হলো না সেই বিখ্যাত স্টেশনটা। অ্যান্টওয়ার্পের হিরে আর ইতিহাসের ঝলকানি পেছনে ফেলে আমাদের ট্যুর বাস আবার রওনা দিল দিনের শেষ গন্তব্য গেন্টের দিকে। And your free time again, the same structure we did this morning here in Antwerp. So, bye-bye for now. Enjoy the journey. Enjoy the nap. বেলজিয়ামের ফ্লেমিশ অঞ্চলের মুকুটে আর এক উজ্জ্বল রত্ন হল গেন্ট। ব্রুজ যদি হয় রূপকথার কোনো গ্রাম আর অ্যান্টওয়ার্প যদি হয় আধুনিক মহানগরী, তবে গেন্ট হলো এই দুইয়ের এক অপূর্ব সংমিশ্রণ। এটি এমন এক শহর যেখানে মধ্যযুগীয় আভিজাত্য আর ছাত্র জীবনের তারুণ্য চলে হাত ধরাধরি করে। গেন্ট শহরের অলিগলি দিয়ে হাঁটার সময় বারবার আকাশের দিকে তাকাতে হয়, কারণ এখানকার স্কাইলাইন শাসন করে 3টি টাওয়ার। প্রথমেই চোখে পড়ে ৯১ মিটার উঁচু বেলফ্রি অফ গেন্ট, এই শহরের স্বাধীনতার প্রতীক। ব্রুজের মতোই এর ভেতরেও রয়েছে ৫৪টি ঘন্টার ক্যারিলন, একসময় একই সাথে বাজাতো যুদ্ধের সতর্ক বার্তা বা উৎসবের সুর। 3টি টাওয়ারের মধ্যে সব থেকে প্রাচীন সেন্ট নিকোলাস চার্চ, ১৩০০ শতাব্দীতে নির্মিত শেল্ড গথিক স্থাপত্যের এক দারুণ নিদর্শন। এটি মধ্যযুগের প্রভাবশালী বণিক এবং কারিগরদের আর্থিক সহায়তায় তৈরি, কারণ এর অবস্থান শহরের তৎকালীন বাণিজ্যিক কেন্দ্রের ঠিক পাশেই। গেন্টের ৩য় টাওয়ার এবং ধর্মীয় ও শৈল্পিক ইতিহাসের কেন্দ্রবিন্দু সেন্ট বাভো ক্যাথিড্রাল। ভেতরে রয়েছে দ্য অ্যাডোরেশন অফ দ্য মিস্টিক ল্যাম্প ছবিটি। এটাই গেন্ট অল্টার পিস, বহু আলোচিত এবং বহুবার চুরি যাওয়ার জন্য বিখ্যাত। ক্যাথিড্রালের সামনের চত্বরটা ভীষণ ব্যস্ত। শহুরে বাসের যাতায়াত, পথচারীদের আনাগোনা, আর তার মাঝেই ডিসেম্বরের ক্রিসমাস আমেজ। একদিকে প্রাচীন স্থাপত্য আর অন্যদিকে বিশাল নাগরদোলা। মেলা, আলো আর মানুষের হুল্লোড়ে গেন্ট মেতে উঠেছে উৎসবের মেজাজে। শহরের কেন্দ্রস্থল পার হয়ে এবার গেন্টের সব থেকে সুন্দর এবং ঐতিহাসিক ওয়াটারফ্রন্টের দিকে, যার নাম গ্রাসলেই। লিস নদীর দুপারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মধ্যযুগীয় গিল হাউসগুলো স্থাপত্য, আর নদীর জলে ভেসে বেড়াচ্ছে ট্যুরিস্ট বোট। জলের ধারে বাঁধানো রাস্তায় মানুষের অলস দুপুর যাপন। দেখতে দেখতেই দিন কাবার। ফিরতি পথে
ছোট্ট এক ঝলক গ্র্যাভেনস্টিন বা কাউন্টদের দুর্গ। 1880 সালে ফ্ল্যান্ডার্সদের কাউন্ট ফিলিপ দ্বারা নির্মিত শহরের ঠিক মাঝখানে জল দিয়ে ঘেরা এক বিশাল প্রতিরক্ষা কেল্লা। দিনের আলো ক্রমশ কমে আসছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডিসেম্বরের হাড় কাঁপানো শীত। গেন্টের এই প্রাচীন পাথরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে শহরটাকে চেনার জন্য আরও কিছুটা সময় হাতে থাকলে মন্দ হতো না। সত্যিই তো, ব্রুজের সেই রূপকথার আমেজ আর অ্যান্টওয়ার্পের আধুনিক নাগরিক ব্যস্ততা, এই দুই বিপরীত মেরুর এক অদ্ভুত মেলবন্ধন হলো এই গেন্ট। ফ্ল্যান্ডার্স অঞ্চলের 3 মুকুট ব্রুজ, অ্যান্টওয়ার্প ও গেন্ট মিলিয়ে আরও 2 দিন কেটে গেল দেশ বেলজিয়ামে। পেছনে ফিরে তাকালে ভেসে আসছে ব্রাসেলসের গ্র্যান্ড প্লেসের রাজকীয় আভিজাত্য, শৈশবের টিনটিন, ব্রুজের শান্ত নির্জনতা, অ্যান্টওয়ার্পের ব্যস্ততা, গেন্টের 3টি টাওয়ারের মধ্যযুগীয় ইতিহাস। কখনো চকলেটের মিষ্টি স্বাদ, কখনো বিয়ারের অম্লান আনন্দ, আর কখনো বা ইউরোপীয় ঐক্যের সেই গভীর দর্শন। এসব মিলিয়েই বেলজিয়াম। এখনকার মতো বিদায়, ফিরে আসবো আবার নতুন কোনো দেশে, নতুন কোনো গল্প বলতে। সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে।